নমস্কার শ্রোতা বন্ধুরা, সন্ধ্যায় গল্পের আসর ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আজকের গল্প চতুর্ভুজ, কলমে সুচন্দ্রা চক্রবর্তী। সেদিন সন্ধ্যাবেলা জ্ঞান ফিরল সূর্যমুখীর। ও চোখ খুলতেই হাসি মুখে নার্স সুখবরটা জানাতে এলো অনন্ত আর কৃষ্ণাকে। ওরা ছুটে গেলেন ওর কেবিনের দিকে। সূর্যমুখীর নাক থেকে খুলে নেওয়া হয়েছে অক্সিজেন মাস্ক। কৃষ্ণা আর অনন্তকে দেখে হাসি মুখ ফুটল ওর। তুই এখন ভালো আছিস মা? ওর মাথায় হাত বুলিয়ে বললেন কৃষ্ণা। হ্যাঁ মা, আমি এখন অনেকটা ভালো আছি, তাই নো টেনশন। ঠিকই বলেছেন উনি, হাসলেন ডাক্তার। আজকের রাতটা অবজারভেশনে রাখবো ওনাকে। যদি সবটা নর্মাল থাকে তাহলে কালকে রিলিজ করা হবে। কথাটা শুনে হাসি ফুটলো তিনজনে। সত্যি সূর্যমুখীকে কালই রিলিজ করে দেবেন? কেবিনে ঢুকে এলো রাজদীপ। ওর পেছন পেছন এলো একজন নার্স। দেখুন না স্যার, একটু আগেই ওনার ঘুম ভাঙলো, আর তারপরেই উনি পাগলামি করতে শুরু করলেন যে ম্যাডামের কাছে আসবেন বলে। কিছুতেই আটকানো গেল না ওনাকে। ইটস ওকে নার্স, ওনাকে ভেতরে আসতে দিন। থ্যাংক ইউ ডক্টর। রাজদীপ প্রায় ছুটে চলে এলো সূর্যমুখীর বেডের সামনে। তুমি ঠিক আছো সূর্যমুখী? ওকে এখানে হসপিটালে আকাশি পোশাকে দেখে বেশ অবাক হলো সূর্যমুখী। এ কি স্যার, আপনি এখানে? কোনো রকমে উঠে বসলো সূর্যমুখী। আর এই পোশাকে কেন আপনি? কি হয়েছে আপনার? ওর জন্যই যে তোকে আবার ফিরে পেলাম রে সূর্য। কৃষ্ণা আর অনন্ত সবটা খুলে বলে। সবটা শুনে মুগ্ধ দৃষ্টিতে তাকিয়ে রইল ও রাজদীপের দিকে। ওসব কথা এখন থাক না আঙ্কেল আন্টি। সূর্যমুখীর সেন্স ফিরে এসেছে, এটাই তো সবচেয়ে বড় কথা। রাজদীপ সূর্যমুখীকে জড়িয়ে ধরল। ওকে জড়িয়ে ধরতে সূর্যমুখী দুই হাত দিয়ে ওকে জড়িয়ে ধরল। দুজনেই চোখ বন্ধ করল। মনি, তুমি ভালো আছো? হ্যাঁ, তুমি আর আমাকে নিয়ে ভেবো না, বলল সূর্যমুখী। ওদের কথোপকথন শুনে খটকা লাগলো কৃষ্ণার অনন্ত। তা বললে কি হয় মনি? স্বামী তার স্ত্রীকে নিয়ে ভাববে না তো আর কে ভাববে শুনি? সূর্যমুখী উত্তর দিল না। রাজদীপও কোনো কথা বলল না, আর চোখ বুজে একে অপরের বাহু ডোরে আবদ্ধ রইল দুজন। কৃষ্ণা অনন্তকে একপাশে সরিয়ে নিয়ে গিয়ে বললেন, ওগো, এসব ওরা কী বলছে? ওরা আবার স্বামী স্ত্রী হলো কবে? আরে আমিও তো বুঝতে পারছি না। অনন্ত বললেন, একটু আগেই তো সূর্য রাজদীপকে আপনি আগে করছিল, এখন দেখছি তুমি করে বলছে। শুধু কি তাই? ওদের গলার স্বরও স্বাভাবিক লাগছে না। সূর্যকে এরকমভাবে কথা বলতে আগেও আমি দুবার দেখেছি, এখন রাজদীপকেও দেখছি। মনে হচ্ছে যেন ওদের ভেতর থেকে অন্য কেউ কথা বলছে, কেবল ঠোঁট নাড়ছে মাত্র। এতদিন বিষয়টা স্বাভাবিকভাবেই নিয়েছিলাম আমি, কিন্তু আজ ওদের দুজনের কথা বলাটা ভীষণই অস্বাভাবিক লাগছে। মনে হচ্ছে যেন সুপার ন্যাচারাল কিছু একটা ঘটছে ওদের ঘিরে। সে কি? হাসলেন ডাক্তারবাবু। রাজদীপবাবু, আপনার তো শুনেছিলাম পূরবী সরকারের সাথে বিয়ে হবে সামনেই। সূর্যমুখী আপনার স্ত্রী হলেন কবে? গোপনে রেজিস্ট্রি সেরে নিয়েছেন নাকি? সে কি, জানেন না? তেমনই চোখ বন্ধ করে বলল রাজদীপ, আমাদের বিয়ের খবর তো গোটা গ্রাম জানে। এই সেদিনই তো হলো আমাদের বিয়েটা। ও হলো রাইমণি মুখুজ্জে বাড়ির বড় বউ, পদ্মরাগ মুখুজ্জের স্ত্রী। ওর কথা শুনে স্তব্ধ হয়ে গেল গোটা ঘর। ডাক্তার নার্সরা বিড়বিড় করলেন। দুশ্চিন্তায় কি মানসিক ভারসাম্য হারিয়ে ফেললেন জুনিয়র আর? কৃষ্ণা আর অনন্ত হতবাক হয়ে গেলেন। কৃষ্ণা কোনো রকমে ডাকলেন, রাজদীপ, সূর্য, কিন্তু হুঁশ ফেলল না ওদের। ওরা সেইভাবেই একে অপরকে জড়িয়ে রইল। কৃষ্ণা চেঁচিয়ে উঠলেন, সূর্য, রাজদীপ, কি আবোল তাবোল বকছো তোমরা? পাগল হয়ে গেছো নাকি? ওরা চিৎকারে হুঁশ ফিরল ওদের। রাজদীপ আর সূর্যমুখী ব্যস্ত হয়ে সরে গেল একে অপরের থেকে। তুমি এখন বেটার আছো শুনে নিশ্চিন্ত হলাম সূর্যমুখী, হাসলো রাজদীপ। আমি নিজের কেবিনে যাচ্ছি। হ্যাঁ স্যার, আপনার প্রপার রেস্টের দরকার। আপনি যান, রেস্ট নিন। তুমিও রেস্ট নাও। হাসি মুখে বেরিয়ে গেল রাজদীপ। জয়ন্ত বলছিল স্যার নাকি আমাকে পছন্দ করেন মনে মনে, কথাটা কি সত্যি? বিড়বিড় করলো সূর্যমুখী। কিন্তু সত্যি হলেও যে আমার পক্ষে এগোনো পসিবল নয় এই ব্যাপারে। আমি জয়ন্তকে মন থেকে মুছে ফেললেও ওর দেওয়া আঘাতের ক্ষত শুকোয়নি এখনও। তাই এক্ষুনি দ্বিতীয় রিলেশনশিপে জড়ানোটা পসিবল নয় আমার পক্ষে। তাছাড়া স্যারের অন্য একজনের সাথে বিয়ে ঠিক হয়ে গেছে। কাল স্যার রাগের মাথায় যাই বলে থাকুন, শেষ পর্যন্ত পরিবারের সম্মান রাখতে বিয়েটা উনি করবেন।
দীর্ঘশ্বাস ফেলল সূর্যমুখী। সত্যিই যদি আমার জন্য আপনার মনের কোনো জায়গা থাকে, প্লিজ সেটা মুছে ফেলুন, তাতেই আপনার ভালো হবে। কৃষ্ণার অনন্ত বাইরের চেয়ারে বসেছিলেন চিন্তান্বিত মুখে। মেয়েটার ওপর আর কত ঝড় আসবে বলো তো। প্রথমে ওই দুঃস্বপ্ন, সেই সব থেকে দূরে রাখবো বলেই জয়ন্তর সাথে বিয়েটা ঠিক করলাম। সেটাও ভেঙে গেল ওই অকাল কুষ্মাণ্ড ছেলেটার জন্য। তারপর এত বড় অ্যাক্সিডেন্ট, আর আজ যখন জ্ঞান ফিরল মেয়েটার, ভাবলাম এবার দুদণ্ড শান্তি পাবে মেয়েটা। কিন্তু তার হলো কই। সেই অতীত ওকে আবার নিজের দিকে টেনে নিতে চাইছে। রাজদীপের কথা শুনে মনে হলো যে সূর্যর সাথে অতীতে কোনো সম্পর্ক আছে, আর সেই সম্পর্কটা যে বেশ জোরালো সেটাও বুঝলাম ওদের কথাগুলো শুনে। মাথায় হাত দিয়ে বসলেন কৃষ্ণা। সব দিক থেকে যেন জালে জড়িয়ে যাচ্ছে মেয়েটা। কী করে যে জাল কেটে বের করে আনবো সেটাই ভাবছি। অনন্তর মনে সরোবরেও প্রশ্নগুলো ভেসে বেড়াচ্ছিল। এতদিন কৃষ্ণার কথাগুলো অযৌক্তিক মনে হলেও আজ ওর কথাগুলো হেসে উড়িয়ে দিতে পারলেন না তিনি। মনে হলো কৃষ্ণার চিন্তাটা কিন্তু অমূলক নয়। এখন কি করব ভাবছো? তুমি গুরুদেবকে ডাকবে? কোনো লাভ হবে না গো, উনি তো সেই একই কথাই বলবেন। তার চেয়ে আমাকেই কিছু একটা ব্যবস্থা করতে হবে। যতই গুরুদেব বলুন না কেন সবটাই ভবিতব্য, আমি মানব না। মা মেয়ের জন্য সব করতে পারবে, দরকার হলে ভাগ্যটা নতুন করে লিখতে পারে, বুঝলে? আমিও সেটাই করব। কি করবে তুমি? কাল একবার সূর্যকে রিলিজ করে দিক, আমরা ওকে নিয়ে বাড়ি চলে যাব সোজা। ওই রাজদীপের সাথে কোনোভাবেই যোগাযোগ রাখতে দেবো না আমি ওকে। মাথাটা কি পুরোপুরি গেছে? এত কিছুর পরও তুমি একই কথা বলে চলেছ? এত কিছু দেখার পরেই বলছি আমি। সেদিন যখন রাজদীপের জ্বর শুনেছিল, ঠিক এরকমভাবেই কথা বলে বেরিয়ে গিয়েছিল সূর্য। ওর হাঁটা চলা, ভাবভঙ্গি সবটাই অচেনা লেগেছিল আমার। আর আজ যা হলো সবটাই তো তোমার চোখের সামনেই হলো, বললেন কৃষ্ণা। সূর্যকে অতীত থেকে দূরে সরাতে গেলে ওই রাজদীপকে ওর জীবন থেকেই দূরে সরিয়ে দিতে হবে আমার। ওই রাজদীপ ওর কাছাকাছি এলেই সূর্য ওর অতীতে ফিরে যেতে চায়। কিন্তু দেখো, আমি মানছি ছেলেটা সূর্যের জন্য অনেক কিছু করেছে, সেই জন্য আমি ওর কাছে কৃতজ্ঞ। এই হসপিটালের বিলটা ওকে মেটাতে হবে না, আমরাই মিটিয়ে দেবো। তারপরে যদি কিছু আলাদা খরচাপাতি থাকে তাও দিয়ে দেবো আমরা। ওর সব ঋণ শোধ করে দেবো, কিন্তু আমার মেয়ের আশেপাশে একদম আসতে দেবো না। হাসালে। সব ঋণ কি শোধ করা যায় কৃষ্ণা? কিন্তু ছেলেটা নিজের শরীরে রক্ত দিয়ে তোমার মেয়ের প্রাণটা বাঁচালো, রক্তের ঋণ শোধ করবে কীভাবে? শোনো, এত কিছু আমি বুঝি না। আমি জানি যে আমার কথাগুলো স্বার্থপরের মতোই শোনাচ্ছে, কিন্তু কি করবো আমি নিরুপায়। রাজদীপের সাথে যদি সূর্যের অতীত জুড়ে না থাকতো, ওর সাথে আমি মেয়ের বিয়ে দিতাম, কিন্তু সেটা সম্ভব নয় কোনোভাবেই। তাতে অতীত সূর্যকে আরও বেশি নিজের কাছে টানবে। গুরুদেবকে এত ভক্তি করার ওর কথাগুলোই বলে গেলেন। হাসলেন অনন্ত। মনে নেই উনি কি বলেছিলেন? অতীত থেকে জোর করে দূরে সরালে সূর্যর তাতে খারাপ বই কি ভালো হবে না, কষ্টটা বাড়বে ওর। তারপরেও কিচ্ছু ভুলিনি আমি, কিন্তু সর্বনাশের পথ থেকে মেয়েটাকে টেনে আনতে গেলে যদি গুরুদেবের কথাও অমান্য করতে হয়, আমি তাই করব। যা খুশি কর। উঠে পড়লেন অনন্ত। মেয়ের জন্য বেশি চিন্তা করতে গিয়ে যেন ওরই ক্ষতি করে ফেলো না তুমি। অনন্ত আর দাঁড়ালো না, উঠে চলে গেলেন। দীর্ঘশ্বাস ফেলেন কৃষ্ণা। সন্ধেবেলায় সৌজন্যা আর সৈকত রুদ্রর নজর এড়িয়ে আসতে পারেনি আর। অত্রিকা গোপনে ফোন করেছিলেন হসপিটালে। দুজনেই সুস্থ আছে জেনে নিশ্চিন্ত হয়েছিল সৈকত আর সৌজন্যা। পরের দিন সকালে সূর্যমুখীর ছুটি হয়ে গেল। ওকে কেবিনের বাইরে নিয়ে আসতে কৃষ্ণা ওকে তাড়াতাড়ি বাড়ি নিয়ে যাওয়ার জন্য ব্যস্ত হয়ে পড়লেন। স্যারকে কখন রিলিজ করা হবে ডাক্তারবাবু? প্রশ্ন করল সূর্যমুখী। উনি এখন ঘুমোচ্ছে, একটু পরেই ঘুম ভাঙবে ওনার, তারপরে ছুটি হয়ে যাবে না। ও, তাহলে একটু অপেক্ষা করে যাই, স্যারের ঘুম ভাঙলে না হয় একসাথে ফেরা যাবে। না না, ওসবের কী দরকার, ব্যস্ত হয়ে পড়লেন কৃষ্ণা। তোর শরীর এখন দুর্বল সূর্য, এত বড় অপারেশন হলো তোর, তুই চল মা, বাড়ি চল। রাজদীপ সুস্থ হয়ে গেলেও নিজের বাড়িই চলে গেলেন। কি বলছো মা? উনি আমাকে বাঁচালেন, এত কিছু করলেন আমার জন্য, আর ওনাকে না দেখে আমি বাড়ি চলে যাব? হ্যাঁ যাবি সূর্য, এটাই আমার শেষ কথা, রাগী গলায় বলে উঠলেন কৃষ্ণ। আচ্ছা ম্যাডাম, রাজদীপবাবু আপনার কী হন? মানে সত্যিই কি বিয়ে হয়ে গেছে আপনাদের? কি যা তা বলছেন? আমি ওর কোম্পানিতে চাকরি করি, উনি আমার বস, ব্যাস এইটুকুই আমাদের সম্পর্ক। কিন্তু কাল সন্ধে আপনাদের কথাগুলো শুনে কিন্তু একদম সেরকমটা মনে হয়নি।
রাজদীপবাবু বলছিলেন যে, থাক না ডাক্তারবাবু, ওরা অসুস্থ, কী বলতে কী বলেছে ছাড়ুন তো। তুই বাড়ি চল সূর্য, তোর এখন বিশ্রামের দরকার। না না, থাকবে কেন স্যার, কী বলছেন? কাল বলুন না। না, ওসব কথা শোনার কোনো দরকার নেই তোমার। চলো চলো বলছি। কৃষ্ণা সূর্যমুখীর হাত ধরে টানতে টানতে নিয়ে গেলেন। মা, একবার স্যারকে চোখের দেখাটুকু দেখে যায় অন্তত। না, তুমি এখন সোজা বাড়ি যাবে। বাইরে তোমার বাবা ট্যাক্সি নিয়ে অপেক্ষা করছে। চলো। সূর্যমুখীর হাজার কাকুতি মিনতিতেও কৃষ্ণার মন নরম হলো না এতটুকু। জোর করে সূর্যমুখীকে ট্যাক্সিতে তুলে নিজে উঠে বসলেন, ধোঁয়া উড়িয়ে বেরিয়ে গেলেন। প্রায় মিনিট 15 পরেই ঘুম ভাঙল রাজদীপ। ঘুম ভেঙেই ও চলল সূর্যমুখীর কেবিনের দিকে। কিন্তু কেবিনে গিয়ে হতবাক হয়ে গেল। কেবিন শূন্য। অবাক রাজদীপ প্রশ্ন করল, সূর্যমুখী কোথায়? ওনাকে তো রিলিজ করে দেওয়া হয়েছে, একটু আগেই তো বেরিয়ে গেলেন। এত তাড়া ছিল তোমার সূর্যমুখী? আমার জন্য অপেক্ষা না করেই চলে গেলে? বিড়বিড় করে শ্লেষের হাসি হাসল রাজদীপ। রিলিজ হয়ে গেল রাজদীপেরও। ও বাইরের চেয়ারে গিয়ে বসলো উদাস হয়ে। কোথায় যে ফিরবে ও সেটাই বুঝতে পারছিল না। বাড়িতে ফেরার রাস্তা তো নিজেই বন্ধ করে দিয়েছে। এখন সূর্যমুখীকে দেখতে না পেয়ে মনটা একেবারে টুকরো টুকরো হয়ে গেল ওর। চোখটা বন্ধ করে চেয়ারে বসে রইল। চোখের কোণ দিয়ে গড়িয়ে পড়ল জল। জলটা খেয়ে নিন স্যার। নারী কণ্ঠে হুঁশ ফিরল রাজদীপের। চোখ মুছে ও দেখল একজন নার্স ওর সামনে দাঁড়িয়ে আছে, তার হাতে কাচের জল ভর্তি গ্লাস। থ্যাংক ইউ, বাট জল খাবো না আমি এখন, আপনি নিয়ে যান। আপনাকে দেখে খুব ক্লান্ত লাগছে স্যার। প্লিজ স্যার, আপনার ভালোর জন্যই বলছি, জলটা খেয়ে নিন, বেটার ফিল করবেন। হাসলো নার্স। ডিহাইড্রেশন হয়ে যাবে নইলে। রাজদীপ নার্সের হাত থেকে গ্লাসটা নিল, ঢকঢক করে পুরো জলটা খেয়ে শূন্য গ্লাসটা ফেরত দিল নার্সকে। হাসি মুখে গ্লাসটা নিয়ে নার্স চলে গেল। রাজদীপ আরও কিছুক্ষণ চোখ বন্ধ করে ভাবল। শেষ পর্যন্ত সিদ্ধান্ত নিল সূর্যমুখীর বাড়ি যাবে। ওকে একবার না দেখলে কিছুতেই মনটা শান্তি হবে না ওর। বাইরেই দাঁড় করানো ছিল ওর গাড়িটা, সেই দিকেই হেঁটে যেতে লাগলো রাজদীপ। চোখ দুটো ঘুমিয়ে আসছিল ওর। গাড়ি পর্যন্ত পৌঁছানোর আগে ওর চোখ দুটো বন্ধ হয়ে গেল, আর ওখানেই লুটিয়ে পড়ল। গল্পটি কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। আর আমার চ্যানেলে গল্পগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। গল্পের পরবর্তী অংশ খুব শীঘ্রই আসছে।